নতুন সরকার আসার পরে দেখা গেছে যে পুরনো অনেক নিয়োগ, সেখানে অনেক রদবদল হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনীরও শীর্ষ পদে বেশি রদবদল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক বিভিন্ন জায়গায় আসলে রদবদল এর ঘটনা ঘটছে। আপনাদের কি কোনো দায়িত্বের পরিবর্ধন কিছু আপনাদের কাছে এসেছে বা আপনাদের কাছে কোনো বিশেষ বার্তা? আপনি তো মানে ইউনূস সরকারের আমলেই ওয়াশিংটনে প্রেস মিনিস্টার নিযুক্ত হয়েছিলেন। সেখানে ওরকম না, জি। ধন্যবাদ আপনাকে। একটা নতুন সরকার যখন আসে তখন একটা পৃথিবীব্যাপী রেওয়াজ বা পৃথিবীব্যাপী এটাই 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 সঠিক পদ্ধতি যে তারা যখন দেশ পরিচালনার দায়িত্বে আসবে, দায়িত্বে আসার পরে তারা তাদের মতো করে প্রশাসন সাজাবে এবং সেই অনুযায়ী তারা প্রশাসন পরিচালনা করবেন। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এবং সেই স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি দল বিজয়ী হয়েছে, বিজয়ী হয়ে তারা সরকার গঠন করেছে এবং তারা তাদের মতো করে পরিবর্তন করছে। তো সেরকম একটা জায়গাতে আমরা এখানে বা আমি এখানে যে কাজ করছি, আমার জায়গাতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। আমি যে কাজ করছিলাম সেই কাজই করে যাচ্ছি। যতদিন পর্যন্ত সরকার চাইবে কাজ করে যাওয়াটা, ততদিন পর্যন্ত কাজ করে যাবো। আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছি। আচ্ছা। মানে আপনি যে জায়গাটি আছেন কিন্তু আপনি ছাড়াও আর কোথাও কি কোনো রদবদল হয়েছে জানেন আপনি এটা? আমার জানা মতে না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আপনাদের জন্য কোনো বিশেষ বার্তা এসেছে নতুন সরকার আসার পরে? মানে না, নতুন সরকার সরকার বদলের পরে? আসার নতুন নতুন সরকার আসার পরে বার্তা বলতে একটা গতিশীল থাকতে হবে সব সময়। আমাদের যে কাজ, রুটিন যে কাজ, সেই রুটিন কাজগুলো তো করে যেতে হবে, অর্থাৎ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা। বাংলাদেশের যে বাংলাদেশিরা যে সে যুক্তরাষ্ট্রে আছেন, আমি যদি যুক্তরাষ্ট্রের কথা বলি তাহলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের যে দূতাবাস বা কনসুলেট গুলোর উপরের যে নির্ভরশীলতা বা তাদের যে প্রয়োজনীয়তা, সেই সমস্ত জায়গা যেন স্মুথলি চলে, আরো ভালো মতো চলে, এরকম একটা বার্তা আছে। বিশেষ কোনো বার্তা নাই, কার বিশেষ কোনো বার্তা থাকারও আসলে কিছু নাই। তার কারণ আমরা যে কাজগুলো করি, রুটিন যে কাজগুলো করি, তার বাইরে গিয়ে যে কাজগুলো করি, সেই কাজগুলো আমরা এখনো করছি। হুম, হুম। মানে এজন্যই প্রশ্ন, যেমন ধরেন দুদক, তাদের জন্যও তো খুব বিশেষ বার্তার কিছু থাকে না। কিন্তু তারপরেও তাদের সবখানে রদবদল হয়। তাদের কাজ দুর্নীতি ধরা। সেখানে তো আসলে সেখানেও রদবদল দেখছি তো, মানে সব জায়গায় রদবদল দেখছি বলেই এই প্রশ্নটা করলাম। যাই হোক, আপনি স্পষ্ট করলেন। এবার একটু শুনি যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি বাংলাদেশ সফর করে আসলেন। তিনি আসলে বাংলাদেশে কী বার্তা, মূলত কী বার্তা নিয়ে গিয়েছিলেন? প্রথমত কথা, আমি যে যতটুকু পর্যন্ত জানি, ওনার সঙ্গে তো আমাদের এইখানেও দেখা হয়, কথা হয়, আলোচনা হয় এবং অনেকদিন যাবতই হয়। ট্রাম্প প্রশাসন দায়িত্বে আসার পর, উনি যখন থেকে দায়িত্বে আছেন তখন থেকেই। যেহেতু উনি বাংলাদেশ বিষয়ক বাংলাদেশ বিষয়টা দেখাশোনা করেন, দক্ষিণ এশিয়া বিষয়ক খোঁজ খবর রাখেন, সেখানকার যুক্তরাষ্ট্র সরকারের নীতি কি হবে, সেখানকার সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে, তারা কি সুবিধা চায়, যুক্তরাষ্ট্র কি সুবিধা চায়, এই ব্যাপারগুলো উনি দেখাশোনা করেন। সেটার অংশ হিসাবে যেহেতু বাংলাদেশে দীর্ঘকাল একটা দখলদার সরকার ছিল, সেই দখলদার সরকার ফ্যাসিস্ট সরকারের পতনের পরে, ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে এক ধরনের টানাপোড়েন ছিল দীর্ঘ সময়। হুম, এটা মোটামুটি দৃশ্যমান ছিল। পরবর্তীতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এক ধরনের শীতল জায়গা থেকে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের ধারাবাহিকতায় একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের পরেও নতুন সরকারের সঙ্গে বিএনপি তো দীর্ঘ সময় পরে ক্ষমতায় আসলো, প্রায় 17-18 বছর পরে দেশ পরিচালনার দায়িত্বে আসলো। তো এই সময় খুব স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক, একটা নিবিড় সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সব রকমের সম্পর্কটাকে নিবিড় করতে চায়। আর এর মধ্যে আরেকটা বড় রকমের, এই এই সফরের আরেকটা বড় রকমের ইঙ্গিত, একটা লম্বা সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের নীতিতে আমরা লক্ষ্য করেছিলাম, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের সময়কাল পর্যন্ত, যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক ছোট ছোট দেশগুলোকে দেখা হতো। তো এই নীতিটার সাফার করেছে বাংলাদেশ, বড়ভাবে সাফার করেছে বাংলাদেশ। তো ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে, দায়িত্ব নেয়ার পরে ওই নীতিটার অবসান হয়েছে। এটা যে ডক্টর ইউনূস সরকারেরই অবদান আমি সেটা বলছি না, আমি বলছি যুক্তরাষ্ট্র তার নীতির জায়গাটা পরিবর্তন করেছে। যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ বিষয়ক যে কথা, আলাপ আলোচনা যা কিছু, সেটা সরাসরি করছে বাংলাদেশ সরকারের সঙ্গে, অন্য কারো মাধ্যমে নয়। অন্য কারো মাধ্যমে খবর পাঠায়, সেই খবর অনুযায়ী বাংলাদেশ পায়, তারপরে বাংলাদেশ রিয়াক্ট করে, বিষয়টা সেরকম নয়। সেই জায়গাটা যে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা অনেক নিবিড় করতে চায়, বাংলাদেশও চায়,
এইখান থেকে আমরা কাজ করছি। যুক্তরাষ্ট্রের পল কাপুর গেলেন, তিনি গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, সেখানে সেই কথা আলোচনা হয়েছে, নিরাপত্তা নিয়ে কথা হয়েছে, বাণিজ্য নিয়ে কথা হয়েছে, ইত্যাদি ইত্যাদি মানে বিষয়। যুক্তরাষ্ট্র যে আসলে তার লেন্স মানে ভারতের লেন্স থেকে বাদ দিয়ে নিজের লেন্স দিয়ে দেখা শুরু করেছে, এটার প্রমাণ কি সেটা আমি একটু পরে শুনি। কিন্তু আপনি যে ওইটা বললেন না যে আগের সরকারে একটা 17 বছরে যে একটা শীতল সম্পর্ক ছিল, সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এসে উষ্ণ হলো সম্পর্ক, এই উষ্ণায়নটা আসলে কিভাবে হলো? সেগুলো কি এই যে নানান রকম চুক্তি, বাণিজ্য চুক্তি বা সামরিক চুক্তি যেটা হচ্ছে, যেটিকে আসলে অনেক ক্ষেত্রেই বিশ্লেষকরা মানে একদম মোটা দাগে যদি বিশ্লেষকরা বলছেন এগুলো বৈষম্যমূলক চুক্তি এবং এগুলোতে আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থই দেখা হয়েছে, এরকমই একটা এক এক কথায় যদি সামারি করা যায়। এই কাজগুলো করেই কি আসলে উষ্ণায়ন হলো সম্পর্কের, নাকি উষ্ণায়নটা হলো কি করে? উষ্ণায়নটা হলো কূটনৈতিক সম্পর্ক দিয়ে, উষ্ণায়নটা হলো ডক্টর ইউনূসের ব্যক্তিগত যোগাযোগের উপরে নির্ভর করে, তার যে কানেকশন সেগুলোর উপরে নির্ভর করে। এবং সেই উষ্ণায়নের জায়গাতে বাণিজ্য চুক্তি যেটা হয়েছে সেটা তার একটা, আপনি বলতে পারেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এটাকে আবার একমাত্র বলতে পারেন না, তার কারণ এই বাণিজ্য চুক্তির যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপট হচ্ছে বিশ্বব্যাপী ট্যারিফ আরোপ করা। সেই ট্যারিফটা বেছে বেছে শুধু বাংলাদেশের উপরে আরোপ করে নাই, পৃথিবীর সবচেয়ে ধনী দেশটির উপর আরোপ করেছে, সবচেয়ে গরিব দেশটির উপর আরোপ করেছে। এবং সেই সময়টাতে কোন দেশ কিভাবে রিয়াক্ট করে তার উপরে নির্ভর করে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন, উষ্ণতা অথবা শীতলতা তৈরি হয়েছে। তো শুরু থেকেই বাংলাদেশের, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, বিশাল বড় বাজার, $8 বিলিয়ন একটা বাজার, এই বাজারটা ক্রমান্বয়ে বাড়বে বলে ধারণা করা হয়। তো সেরকম একটা জায়গাতে $8 বিলিয়ন বাংলাদেশের বিশাল একটি পোশাক খাত সহ অন্য খাত আছে, পোশাক খাতটাই মূলত। তো এই পোশাক খাতটা যাতে সাফার না করে, সেই কারণে সরকার একটা উদ্যোগ নিয়েছিল আলোচনার, এবং এই আলোচনার উদ্যোগ নেওয়া ছাড়া সরকারের কাছে দ্বিতীয় কোনো পথ ছিল না। এবং সেই পথে প্রায় 8-9 মাস আলোচনা করে সরকার দায়িত্ব ছাড়ার আগ দিয়ে সেই চুক্তিটা স্বাক্ষর করে। এখন এই চুক্তির যে সমস্ত দিক বাংলাদেশে আলোচনা হয়েছে, যে সমস্ত দিক নিয়ে তীব্র সমালোচনা হয়েছে, আমি সেই সমালোচনাগুলোকে উড়িয়ে দিচ্ছি না, আবার পুরো জিনিসটাকে আমি গ্রহণও করছি না। পুরো জিনিসটাকে গ্রহণ করি না এই কারণে যে, যেমন ধরেন, আহ, আহ, প্রথমত কথা যে যুক্তরাষ্ট্র পৃথিবীর, বাংলাদেশই নয় শুধু, পৃথিবীর অনেকগুলো দেশের সঙ্গে চুক্তি করেছে, এবং সেই চুক্তি করার মধ্যে কিছু বিষয় আছে সেটা আপনার দেখে মনে হতে পারে যে এটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, যুক্তরাষ্ট্রের পক্ষে গেছে। আবার এর মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো দেখলে আপনি মনে করবেন যে বাংলাদেশ এখানে বড়ভাবে লাভবান হয়েছে। চুক্তিতে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়। সেখানে আমার ধারণা যে বাংলাদেশ যে চুক্তিটি করেছে সেই চুক্তিটা উইন উইন সিচুয়েশনই আছে। সেই চুক্তি এত বড় দেশভাবে দেশের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখেছে বা বাংলাদেশের স্বার্থ দেখা হয়নি, সেইভাবে একটা চুক্তি হয়েছে। এটা আমার কাছে, আমি যতটুকু চুক্তি দেখেছি বা আমি যতটুকু চুক্তির প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, তাতে আমার কাছে সেটা মনে হয় ধরেন নাই।